এবার একটু ময়মনসিংহে বর্জ্য ব্যবস্থাপনার খবর জানতে চাই। ময়মনসিংহে আমাদের সাথে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, পশু কোরবানি কি নির্ধারিত জায়গায় সম্ভব হচ্ছে কিনা, আর পশু হাট যেখানে বসেছে সেখানে বর্জ্য ব্যবস্থাপনা তো শুরু হয়ে গেছে কিনা? আমরা শুনছিলাম আমার সহকর্মী বাপ্পি যেভাবে বলছিলেন, আসলে যে বিষয়টি উল্লেখ করছিলেন মূলত সেখানে তিনি যেটা বলছিলেন যে আসলে কোরবানির জন্য নির্দিষ্ট কোনো স্থান না থাকলেও অলিগলি বা যে কোনো রাস্তার ধারে বা বাসার সামনে কিন্তু আসলে পশু কিন্তু কোরবানি করা হচ্ছে, মাংস কাটার ব্যবস্থা করা হচ্ছে। ময়মনসিংহের চিত্রটা ঠিক এমনই। ময়মনসিংহের 33টি ওয়ার্ডে ইতিমধ্যেই কোরবানির কার্যক্রম কিন্তু শুরু হয়ে গেছে। বিভিন্ন রাস্তার পাশে, বড় রাস্তার পাশে এবং বিভিন্ন ওয়ার্ডগুলোতে ছোট ছোট যে পাড়া মহল্লা রয়েছে সেখানেও কোরবানি পশু জবাই, মাংস কাটা কিন্তু শুরু হয়ে গেছে। এবং আমরা জানতে পেরেছি যে এবার বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে সিটি কর্পোরেশন তারা কিন্তু তাদের লক্ষ্যবল বৃদ্ধি করেছে। 1200-র মতো পরিচ্ছন্নতা কর্মী তারা রেখেছেন এবং 12 ঘন্টার মধ্যে যত ধরনের বর্জ্য আছে সেগুলো তারা অপসারণের জন্য কিন্তু তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন স্পটে কিন্তু ব্যাগ পৌঁছে দিচ্ছেন, ব্লিচিং পাউডার পৌঁছে দিচ্ছেন। তবে বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজটি কিন্তু নিজেরাই বেশিরভাগ করে আসছে আমরা দেখতে পাচ্ছি। এবার কিন্তু একটু বলে রাখা প্রয়োজন, এবার কিন্তু ময়মনসিংহ জেলায় প্রায় 2.5 লক্ষ পশু কিন্তু এবার উৎপাদন ছিল, এবং যেখানে 2 লক্ষর মতো পশু চাহিদা রয়েছে ময়মনসিংহ জেলায়, এবং 50,000 পশু কিন্তু উদ্বৃত্ত রয়েছে। তার মানে 2 লক্ষ হয়তো কিছু কম বেশি হতে পারে, এর মতোই কিন্তু কোরবানি কিন্তু এবার হয়েছে। এবং যে এবার আমরা যে হাটগুলোতে যেটা বেশি দেখেছিলাম যে কোরবানি পশুর দামটা কিছুটা কম থাকার কারণে অনেকেই কিন্তু এবার কোরবানিটা অনেকেই একটু স্বস্তি পাচ্ছেন এবং একটু সুলভ মূল্যে তার কোরবানি পশুটি কিনে আসলে যে কোরবানির যে মহিমা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং যে মহিমাটি সেটি কিন্তু আসলে তারা আল্লাহ নামেই আসলে কোরবানিটি করতে চাচ্ছেন, আল্লাহকে খুশি করার জন্য করতে চাচ্ছেন মূলত এখানে। এছাড়া ময়মনসিংহের বিভিন্ন যে হাটগুলো রয়েছে, যে গতকালকে যে হাটগুলো বসেছিল সেগুলো আমরা খোঁজ দিয়ে দেখেছি। তবে কিছু কিছু হাটগুলোতে আমরা দেখতে পেরেছি যে এখনো পর্যন্ত বর্জ্যগুলো অপসারণ হয়নি, যে সেগুলো বর্জ্য অপসারণের কাজ চলছে বলেও আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং বেলা যত গড়াবে নগরীর শানকিপাড়া, পণ্ডিতপাড়া থেকে শুরু করে চরপাড়া মোড় এলাকা, মুকুল নিকেতন স্কুল থেকে শুরু করে বিভিন্ন যে পাড়া মহল্লাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এই কোরবানি পশু কাটা এবং কোরবানির কাজ কিন্তু চলছে। এবং এই কাজের সাথে আসলে বলতে হয় যে একটা বড় অংশের মানুষ কিন্তু যুক্ত হয়। বিভিন্ন গ্রামগঞ্জ থেকে যারা বিশেষ করে কসাই বা যারা এই গরুর কাটা নিয়ে যারা কাজ করেন তারা কিন্তু এখানে এসে কিন্তু কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। এবং প্রত্যেকটি গরু জবাই থেকে মাংস কাটা থেকে শুরু করে সবাই কিন্তু আসলে আমরা একটি গরুর পিছনে বা আকার বেঁধে কিন্তু 1000 থেকে 2000, 1500 টাকা করে কিন্তু নিচ্ছে। 4-5 জনের দলে বিভক্ত হয়ে সেই কাজগুলো কিন্তু করছে। আমরা দেখতে পাচ্ছি পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছেন তারা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন স্পট ঘুরছেন এবং দেখছেন যে আসলে কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, বর্জ্য অপসারণে তাদের কারো কোনো সমস্যা হচ্ছে কিনা সেই বিষয়গুলো তারা হেল্প করছে, সহযোগিতা করছে। এবং বিভিন্ন ব্যাগ কিন্তু ইতিমধ্যে পৌঁছে দিয়েছে, ব্লিচিং পাউডারগুলো ছিটিয়ে দিচ্ছেন এবং পানির ব্যবস্থা রাখছেন। পানির বিভিন্ন বাসা ফ্লাড থেকে নিজ উদ্যোগে আসলে পানির ব্যবস্থা করছেন। এছাড়া যেটা আসলে বলতে হয় যে সকালে আমরা যেটা দেখতে পেরেছি যে আঞ্জুমান ঈদগাহ মাঠে যখন ঈদের নামাজ শেষে যখন খুতবা হচ্ছিল, সেই খুতবাতে কিন্তু আসলে মূলত এই বিষয়টি কিন্তু আসলে এই কোরবানির বিষয়টি কিন্তু যিনি ইমাম সাহেব রয়েছেন তিনি কিন্তু অত্যন্ত চমৎকারভাবে আসলে তুলে ধরেছেন। মূলত ঈদুল আজহা মুসলমান উম্মা এবং আত্মত্যাগের বিশ্বাসের কিন্তু আসলে মূলত একটি প্রতীক। এবং এই দিনে আসলে কোরবানি দেওয়ার মাধ্যমেই আসলে আমরা মহান আল্লাহর প্রতি অনুগত্যতা প্রকাশ করি এবং ঈদুল আজহার গুরুত্ব, কোরবানির বিধান, সুন্নাহ এবং সেই মাসলা সম্পর্কে আমরা অনেক কিছুই সেখানে মুসলিম থেকে শুরু করে সাধারণ যারা ছিলেন অনেকেই অনেক কিছু জানতে পারে। আসলে সেই বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু আসলে এই কোরবানিটি দেওয়া হচ্ছে। এবং একজন মুমিন বান্দা হিসেবে কোরবানির গুরুত্ব কিন্তু তার জন্য কিন্তু আসলে অনেক অপরিসীম, কারণ মুমিনের জীবনের একমাত্র আরাধনা মহান আল্লাহর নৈকট্য লাভ করা। আর প্রকৃত কোরবানি তাকে অত্যন্ত দ্রুত আল্লাহর নৈকট্য ভূষিত করে। আমরা যারা কোরবানি ঈদ বলেই আসলে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এটাকে, যদিও ঈদুল আজহা কোরবানির শব্দের অর্থই আসলে নৈকট্য, ত্যাগ, উৎসর্গ করা। এবং আমরা যে ঐতিহাসিক প্রেক্ষাপটটি আমরা জানি যে মুসলিম উম্মার যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার প্রিয় পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং মা হাজেরা আল্লাহর প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশগুলো আল্লাহ তাআলা হজের অংশ হিসেবে গণ্য করেছেন। আল্লাহ তাআলা
হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে তিনি তার ছেলেকে জবাই করেছেন এবং যেখানে কোরবানি কবিতায় কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন যে এই দিনই মিনা ময়দানে পুত্র স্নেহের গর্দানে ছুরি হেলে খুন খইয়ে এনে রেখেছে আব্বা ইব্রাহিম, সে আপনার রুদ্রপণ, ছিচি কোপনা ক্ষুদ্রমন, আজ জল্লাদ নয় প্রহাদ সমমূল্যা খুন বদন, ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন। পিতা ইব্রাহিম স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আল্লাহ বলেন, আর ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করে দেখিয়েছ, আমি তোমাকে নিজ পুত্রকে আমার পথে উৎসর্গ করতে বলেছি, হত্যা করতে নয়। তোমার পুত্র সারা জীবন লোককে বোঝাবে আল্লাহ এক অদ্বিতীয়। এবং এই যে মহিমাটি, এই যে ঐতিহাসিক ব্যাখ্যাটি মুসলিম উম্মার, এটি কিন্তু যুগ যুগ ধরে শত শত বছর ধরে কিন্তু চলে আসছে। এবং আমাদের যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরবানি সম্পর্কে যে তার যে বাণীগুলো, তার যে হাদিসগুলো তিনি রেখে গেছেন, সেগুলো কিন্তু আসলে এই মুসলমান উম্মা যারা রয়েছেন, যারা মুসলমান ধর্মাবলম্বী রয়েছে, তারা কিন্তু পালন করে এবং প্রতি বছরই কোরবানির মাধ্যমে এই মেসেজটি আসলে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। এবং কোরবানিটি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং এই বিষয়টির প্রতি কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং এখন পর্যন্ত কিন্তু কোরবানি পশু জবাই থেকে শুরু করে মাংস কাটার কাজ কিন্তু পুরোদমে চলছে। এবং এই কাজের সাথে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু উৎসুক যারা রয়েছেন, যারা আসলে এই কাজটা হয়তো পারেন না ওইভাবে, কিন্তু নিজেদের হয়তো কোরবানির পশুটি কাটছে বা অন্যান্যরা তারা কিন্তু এখানে দেখছে, অনেকে মোবাইলে ভিডিও করছেন। এই যে একটা বাড়তি আনন্দ, যে আসলে অনেক শৈশবের কথাওটা কিন্তু মনে করিয়ে দেয়। আসলে আমরা যখন ছোটবেলায় ছিলাম, আমরাও তো আসলে তখন কিন্তু যেতাম, আমাদের যে পরিবারের যে কোরবানির পশুটি রয়েছে সেটি কিভাবে কোরবানি হচ্ছে বা সেগুলোর যে দৃশ্যটি, সেগুলো আমরা অনেক সময় দেখতে যেতাম। হয়তো তখন কিছুটা ভয় থাকতো, তারপর আস্তে আস্তে এই যে একটা আনন্দ, শৈশবে ফিরে যাওয়া, সেই বিষয়গুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। সব মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত বিভিন্ন নগরের ময়মনসিংহের বিভিন্ন স্পটে কোরবানি চলছে, কোরবানি মাংস কাটা চলছে। পরবর্তীতে আসলে কত দ্রুত আসলে বর্জ্যগুলো অপসারণ করা হয়, সেটি আসলে লক্ষণীয় বিষয় এবং সেই বিষয়টি আমরা পরবর্তীতে আরও জানানোর চেষ্টা করব। এবার আমরা একটু খবর নিতে চাই সিলেটের, সেখানে আছেন সহকর্মী সন্দীপন শুভ। পশু কোরবানি তো শুরু হয়ে গেছে, সেই ক্ষেত্রে বর্জ্য অপসারণের জন্য ওয়ার্ডগুলোতে স্বেচ্ছাসেবক কতজন নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা কাজ শুরু করেছেন কিনা? রওশন, আপনি জানেন যে কুরবানি ঈদে উৎসাহ, উদ্দীপনা, ভাবগাম্ভীর্য সব কিছুর পাশাপাশি কিন্তু একটা বড় জিনিস হচ্ছে সচেতনতা। কুরবানির যে পশুর কুরবানি হওয়ার পরে যে বর্জ্য থাকে, রক্ত থাকে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা একটা বড় কাজ কিন্তু। এবং সে বিষয়ে আমরা দেখতে পেয়েছি যে সিলেট সিটি কর্পোরেশন বেশ তারা তদারকি করছেন, নজরদারি করছেন। আজকে এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সিলেট নগরীর কাজির বাজার এলাকায়, সেই কাজির বাজারে কিন্তু এখানে কয়েকদিন ধরে পশুর হাট চলছিল। সেই পশুর হাটের প্রথমে বর্জ্য যেগুলো রয়েছে সেগুলো তারা পরিষ্কার করছেন। এর পাশাপাশি নগরীর 5টি পয়েন্টে এই মুহূর্তে পাঠানটুলা, মদিনা মার্কেট, টিলাগড়, শাহপরান, মেজর টিলা সহ টোটাল 5টি পয়েন্টে কিন্তু কুরবানি যেগুলো হয়েছে সেগুলোর বর্জ্য তারা অপসারণের লিপ্ত হয়েছেন। তো আপনি প্রথমে যে বিষয়টি আমার কাছে জানতে চেয়েছিলেন যে কতজন স্বেচ্ছাসেবক বা কর্মী রয়েছেন, আসলে সিলেট সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা শাখা, বর্জ্য ব্যবস্থাপনা শাখা, সেটা কিন্তু কর্মী সংখ্যা কম থাকায় তারা কিছু সংখ্যক কর্মীকে তারা নিয়েছেন অতিরিক্তভাবে আজকের জন্য শুধু। তো মোট আজকে যে সংখ্যা সেটি হচ্ছে ১,৫০০ কর্মী নিয়ে কিন্তু আজকের এই ৪২টি ওয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনার কাজ চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি নিরলসভাবে তারা কিন্তু কাজ করছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, 2টি শিফটে কিন্তু কাজ হচ্ছে এবং গত রাতে যখন হাট মোটামুটি শেষ হয়ে যায়, সেই গভীর রাত থেকে কিন্তু আজকে ভোর থেকে সকাল এবং সারাদিন তারা এই কাজটি পরিচালনা করবেন বলে জানিয়েছেন। আমি আরেকটি তথ্য আপনাকে জানাতে চাই, সিলেট সিটি কর্পোরেশনের সিইও গতকালকে আমাদের সাথে কথা বলেছিলেন, তখন তিনি একটি টার্গেট দিয়েছেন যে 12 ঘন্টার ভিতরে কিন্তু সিলেটে সকল ধরনের বর্জ্য অপসারণ করা হবে। কুরবানির যে রক্তসহ অন্যান্য বর্জ্য রয়েছে সবগুলি কিন্তু ডাম্পিং স্টেশনে চলে যাবে 12 ঘন্টার ভিতরে, এমন একটি টার্গেট বা চ্যালেঞ্জ উনি নিয়েছেন। উনি চাচ্ছেন যে, এবং সিটি কর্পোরেশন চাচ্ছে যত দ্রুত সম্ভব স্বাস্থ্যবিধি মেনে কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতা যাতে করা যায়। এবং আপনাকে আরেকটি জিনিস জানিয়ে রাখতে চাই, এই বছর লক্ষাধিক পশু কুরবানি হচ্ছে সিলেটে, এখনও বিভিন্ন জায়গায় কুরবানি চলমান রয়েছে। তো এই
লক্ষাধিক পশু কুরবানির পরে যে বিশাল বর্জ্যের সৃষ্টি হবে, সেই বর্জ্য কিন্তু সিলেটের যে ডাম্পিং স্টেশন রয়েছে লালমাটিয়া এলাকায়, সেই লালমাটিয়া এলাকায় কিন্তু নিয়ে যাওয়া হবে এবং সেই ডাম্পিং স্টেশনে যাওয়ার জন্য যে গাড়ির ব্যবহার, সেই গাড়ির ব্যবহার বা ট্রাক তারা ভাড়া করেছেন, মোট 120টি গাড়ি ব্যবহার করা হবে। যদিও নিজস্ব গাড়ি রয়েছে প্রায় 60টির মতো সিলেট সিটি কর্পোরেশনের, বাকিগুলো তারা ভাড়া করে কিন্তু আজকে সেই ডাম্পিং স্টেশনে নিয়ে যাবেন। এর পাশাপাশি যদি আমি আরেকটি জিনিস বলতে চাই, স্বাস্থ্যগত দিক বিবেচনায় রেখেছে সিলেট সিটি কর্পোরেশন। স্বাস্থ্যগত দিক বিবেচনায় রেখে কিন্তু ব্লিচিং পাউডার সহ অন্যান্য জিনিস, পানি সহ যেগুলো ছিটানো প্রয়োজন সেগুলো তারা কিন্তু ছিটাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি নিরলসভাবে এক ঝাঁক পরিচ্ছন্নতা কর্মী কিন্তু তারা বেলচা সহ হাতে ঝাড়ু নিয়ে তারা কাজ করে যাচ্ছেন এবং তারা দ্রুততম সময়ের মধ্যে এই কাজটি করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। তো কোরবানি আসলে ত্যাগের মহিমায় ভাস্বর হয়ে এই কোরবানি করতে হয় এবং এটি কিন্তু সিলেটবাসী করছেন। আজকে আমরা সকাল থেকে যেমনটি দেখেছিলাম যে পরিচ্ছন্নতা কর্মী আজকে কিন্তু ঈদের জামাতেও সুন্দরভাবে হয়েছে এবং সব কিছু হয়েছে পরিচ্ছন্নভাবে এবং এটি আমরা দেখতে পাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের নাগরিকবৃন্দ এবং এখানকার যারা পরিচ্ছন্নতা কর্মী, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা সহ সকলে মিলে মিশে কিন্তু তারা চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব বর্জ্য যাতে অপসারণ করা যায় এবং সুন্দর একটি পরিবেশ যাতে বজায় থাকে। এবং গতকালকে যে আমি কথা বলেছিলাম, আমরা যখন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়রের সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে মুসলমানদের একটি বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহায় যে কুরবানি দেয়া হবে এটি অত্যাবশ্যকীয়, কিন্তু এটির জন্য যেন অন্য ধর্মের মানুষের বা অন্য কোনো মানুষের জন্য কষ্ট না হয় বা কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয় সে বিষয়ে যেন সচেষ্ট থাকা হয় এবং সেই লক্ষ্যেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে কার্যক্রম পরিচালনা হচ্ছে। তো সিলেটে বর্জ্য ব্যবস্থাপনার এই ছিল আমার কাছে সবচেয়ে, নিশ্চয়ই আমরা পরবর্তী আপডেট জানাবো আমাদের সাথে এবং আগামীতে আমরা হয়তো বা বর্জ্য ব্যবস্থাপনা আরও বিভিন্ন বিষয় তুলে ধরবো। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ। এবার আমরা যেতে চাই খুলনায় রামিম চৌধুরী আছেন। রামিম, আপনি যেখানে দাঁড়িয়েছেন তার পেছনে দেখা যাচ্ছে যে ময়লার ভাগাড়, এখনো কি বর্জ্য অপসারণ শুরু হয়নি নাকি কখন থেকে শুরু হবে? সার্বিক পরিস্থিতি কি জানাবেন? রওশন, খুলনাতে কিন্তু নামাজের পর থেকেই শুরু হয়েছে কোরবানির মূল কার্যক্রম। পশু কোরবানির যে কাজগুলো সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। এরই মধ্যে কিন্তু অনেক জায়গাতে আমরা দেখেছি যে পশু কোরবানির পরে যে পশুর যে আবর্জনাগুলো থাকে সে আবর্জনাগুলো কিন্তু রাস্তার পাশে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। এবং আপনি যে জায়গাটি দেখছেন আমার পিছনে, এই জায়গাটি কিন্তু এখানে প্রাথমিকভাবে শহরের বিভিন্ন জায়গা থেকে যে বর্জ্যগুলো আনা হবে এবং সেই বর্জ্যগুলো এনে কিন্তু এইখানেই রাখা হবে এবং বিভিন্ন জায়গা থেকে বর্জ্য এনে এখানে বেশ কিছু জায়গা থেকে এখানে এনে কিন্তু রাখা হয়েছে ইতিমধ্যে এবং এখান থেকেই কিন্তু এগুলো নিয়ে কিন্তু মূল ডাম্পিং যে জায়গাটি রয়েছে সেই জায়গাটিতে ফেলা হবে। এখানে কিন্তু আমরা সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন এবং বিভাগীয় কমিশনার দায়িত্বে আছেন তিনি প্রশাসকের, তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেটি বললেন যে আগামী 12 ঘন্টার মধ্যে কিন্তু শহরের যে বর্জ্য হবে সেটি একেবারেই পুরোপুরি অপসারণ করে ফেলা হবে এবং এখানে কিন্তু অতিরিক্ত যে পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা ইতিমধ্যে কিন্তু কাজে নেমে পড়েছেন বিভিন্ন জায়গায়। এবং সিটি কর্পোরেশন থেকে একটি কথা বলা হয়েছে যে নগরীর 31টি ওয়ার্ড রয়েছে, 31টি ওয়ার্ডে কিন্তু 141টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে এই পশু কোরবানির জন্য। তবে এই নির্ধারিত স্থানের বাইরেও আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে পশু কোরবানি করা হচ্ছে এবং রাস্তার পাশেই কিন্তু পশু কোরবানি করে রাস্তার পাশে যে আবর্জনাগুলো, এই বর্জ্যগুলো ফেলা হচ্ছে। তো এখনো পর্যন্ত কিন্তু এই বর্জ্য যে তোলার যে কার্যক্রমগুলো সেটি কিন্তু এখনো পুরোপুরি শুরু হয়নি। বেলা 12টার পর থেকে কিন্তু মূল যে কার্যক্রম বর্জ্য অপসারণের সেটি কিন্তু শুরু করা হবে। তো এই বর্জ্য কিন্তু প্রতি বছরই আমরা দেখেছি যে নগরীতে যে পরিমাণ বর্জ্য হয়ে থাকে সেই বর্জ্যগুলো কিন্তু প্রথমে এই স্থানেই আনা হয় এবং এখান থেকেই কিন্তু পরে মূল যে ডাম্পিং এরিয়া রয়েছে সেখানে গিয়ে ফেলা হয়ে থাকে। এবছরও কিন্তু সেই একই রকম কার্যক্রমই হবে। এখানে যে
পরিচ্ছন্নতা কর্মীরা যারা কাজ করছেন তারা কিন্তু এখানে এনে ফেলবেন। নগরীর প্রত্যেকটা অলিগলিতে তারা যাবেন, গিয়ে বর্জ্যগুলো অপসারণ করে তারপরে সেখানে কিন্তু ব্লিচিং পাউডার ছিটিয়ে কিন্তু তারপরে তারা সেই বর্জ্যগুলো এনে এই ডাম্পিং পয়েন্টে এনে ফেলবেন এবং এখান থেকে মূল ডাম্পিং পয়েন্টে কিন্তু ফেলা হবে। নগরীর 31টি ওয়ার্ড রয়েছে এবং 141টি স্থানে পশু কোরবানির যে স্থান কিন্তু সেটি নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখানে আমরা আজকে সকালে নামাজের পর থেকে দেখছি যে নগরীতে কিন্তু কোরবানির যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করা হয়েছে এবং ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে কিন্তু সকলেই এই পশু কোরবানি করছেন এবং আমরা দেখেছি যে পশু কোরবানিতে কিন্তু অনেকেই তারা বাড়ির পাশে বা রাস্তায়, বিশেষ করে এখানে কিন্তু নগরীতে ঘন ঘন বাড়ি হওয়াতে কিন্তু এখানে ফাঁকা জায়গা অনেকটাই কম, যার ফলে কিন্তু রাস্তার ঠিক পাশে বা কারো বাসার সামনে বা করিডোরের সামনেই কিন্তু তারা এখানে পশু কোরবানির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এখনো পর্যন্ত কিন্তু সেই কার্যক্রম চলছে। আমরা যতদূর জানতে পেরেছি যে বেলা 12টার পর থেকেই কিন্তু পরিচ্ছন্নতা কর্মীদের যে মূল বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি কিন্তু তারা করবেন এবং এই বর্জ্যগুলো কিন্তু তারা এখান থেকে নিয়ে শহরের বাইরে একটি জায়গায় ফেলবেন এবং সিটি কর্পোরেশনের দেওয়া তথ্য অনুযায়ী আগামী 12 ঘন্টার মধ্যে পুরো শহর একেবারে পরিষ্কার করে ফেলা হবে। তো সব মিলিয়ে রওশন, এই ছিল আমার কাছে খুলনা থেকে বর্জ্য ব্যবস্থাপনার সবশেষ খবর। আমরা শুনছিলাম খুলনার পরিস্থিতি। এবার একটু জানতে চাই রাজধানীর কি অবস্থা। আমাদের সহকর্মী শম্পা বিশ্বাস আছেন। শম্পা, এখন পর্যন্ত পশু কোরবানির জন্য যে নির্ধারিত জায়গা নির্ধারণ করা হয়েছে সেই জায়গায় আসলে পশু কোরবানি কতটা নিশ্চিত করা যাচ্ছে এবং বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন কতটা প্রস্তুত আছে, বিস্তারিত জানাবেন। প্রতি বছরই সিটি কর্পোরেশন থেকে কোরবানির জন্য জায়গা নির্ধারণ করে দেওয়া হয় এবং সিটি কর্পোরেশনের নির্দিষ্ট জবাইখানাও রয়েছে, কিন্তু নগরবাসী বারবারই সেসব জায়গায় পশু কোরবানি দিতে অনীহা প্রকাশ করেন। অনেকেই আবার সেসব জায়গা সম্পর্কে অবগতই নন। এবং আমি যদি পশুর হাটের এবং কোরবানির পশুর যে বর্জ্য সেই প্রসঙ্গে আসি, তাহলে একটু জানিয়ে রাখি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে কোরবানির পশুর হাটের এবং কোরবানির বর্জ্য অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলছে যত দ্রুত সম্ভব হাটের বর্জ্য অপসারণ করা হবে এবং আমরা দেখতে পাচ্ছি সেই কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেজগাঁও এলাকায়। এখানে আমরা সকালে এসে দেখেছি যে যারা এই পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তারা কিন্তু হাটের বর্জ্য অপসারণে কাজ করছেন এবং বলা হয়েছে সিটি কর্পোরেশন থেকে যে যত দ্রুত সম্ভব এই বর্জ্য অপসারণ করা হবে। একই সঙ্গে হাটের বর্জ্যের মতো যেসব বর্জ্য রয়েছে পশু কোরবানির, সেগুলো তারা দিনেরটা দিনে অপসারণ করার এক ধরনের প্রতিশ্রুতি নগরবাসীর কাছে দিয়েছেন। এই কার্যক্রমের অর্থাৎ কোরবানির পশুর যে বর্জ্য সেটি অপসারণের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করা হবে দুপুরের পর এবং এরপর থেকে সারা দিন ধরে রাত পর্যন্ত চলবে সিটি কর্পোরেশনের কর্মযজ্ঞ। যদিও সিটি কর্পোরেশন বলছে দিনের বর্জ্য দিনে অপসারণ করবে, কিন্তু অতীতের ইতিহাস বলছে বিভিন্ন সময় আসলে এই প্রতিশ্রুতি সিটি কর্পোরেশন রাখতে পারেনি। তারা অনেকটা সময় দিয়ে লোক দেখানো একটি ঘোষণা দিয়ে থাকে যে আমরা ঠিক এত ঘন্টার মধ্যে পরিষ্কার করে ফেলবো। যদিও যারা নগর পরিকল্পনাবিদ আছেন তারা বলছেন যে এভাবে ঘোষণা না দিয়ে নিজেদের বরং কাজ করা উচিত এবং যত দ্রুত সম্ভব সেই বর্জ্য অপসারণ করা উচিত। ফলে এবার সিটি কর্পোরেশন কিছুটা হলেও সেই জায়গা থেকে সরে এসেছে। তারা কিন্তু সময় বেঁধে না দিয়ে বলেছে যত দ্রুত সম্ভব দিনের বর্জ্য দিনেই অপসারণ করা হবে। আমি একটু তথ্য উপাত্তের দিকে যদি যাই, তাহলে এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং উত্তর সিটি কর্পোরেশনের যেসব জনবল রয়েছে সেই সম্পর্কে তথ্য জানাতে চাই। কোরবানির বর্জ্য অপসারণে ডিএসসিসির নিজস্ব 207টি ডাম্প ট্রাক, 200টি মিনি ট্রাক, 40টি কম্প্যাক্টর, 39টি কন্টেইনার ক্যারিয়ার সহ একাধিক ভারী যানবাহন এবং যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রায় 5,953 জন স্থায়ী কর্মী এবং 4,700 জন বর্জ্য সংগ্রহ কর্মী সহ পশুর হাটে কর্মরত 1,800 পরিচ্ছন্নতা কর্মী সহ মোট 10,267 জন কর্মী এবার মাঠে থাকবে। ইতোমধ্যে 222 গ্যালন জীবাণুনাশক এবং 40 টন ব্লিচিং পাউডারও বিতরণ করা হয়েছে নগরবাসীর জন্য। অর্থাৎ এই কোরবানির যে প্রস্তুতি সেটি সম্পন্ন করার জন্যই এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
একই সঙ্গে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ কিন্তু বলেছেন যে এবার সিটিতে কি পরিমাণ বর্জ্য উৎপন্ন হতে পারে তার একটি সম্ভাব্য ধারণা তিনি দিয়েছেন। তিনি বলেছেন প্রায় 20,000 টন বর্জ্য এবার উৎপন্ন হতে পারে এবং এই বর্জ্য অপসারণে প্রায় 10,000 পরিচ্ছন্নতা কর্মী তৈরি রয়েছে এবং সেই সঙ্গে তাদেরও কিন্তু যেসব যানবাহন রয়েছে অর্থাৎ ভারী যানবাহন এবং এই বর্জ্যের কাজে নিয়োজিত যেসব যানবাহন রয়েছে তার মধ্যে প্রায় 200টিরই বেশি ডাম্প ট্রাক রয়েছে। এই ট্রাকগুলো বর্জ্য অপসারণ করে এসটিএসে নিয়ে যাবে এবং সেখান থেকে ডাম্পিং স্টেশন আমিনবাজার ল্যান্ডফিলে নিয়ে যাওয়া হবে। এই ছিল আমার কাছে কোরবানির পশুরহাট এবং কোরবানি বর্জ্য অপসারণের সবশেষ খবর। রাজধানীর বর্জ্য অপসারণের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন শম্পা বিশ্বাস। বর্জ্য ব্যবস্থাপনার আরো বিস্তারিত খবর জানতে চাই। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, বর্জ্য ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা কাজ শুরু করে দিয়েছেন, তবে যতজন নিয়োগ দেওয়া হয়েছে এই কাজে সেটা যথেষ্ট কিনা পুরো চট্টগ্রামের জন্য? রওশন, আমরা দেখছি সকাল 8টা থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে। বিশেষ করে যে অলিগলির বর্জ্যগুলো আছে সেগুলো কিন্তু মূল সড়কে এনে রাখছেন স্থানীয়রা এবং সিটি কর্পোরেশনের কর্মীরাও আছেন। সেই মূল সড়ক থেকে কিন্তু আমরা দেখছি যে এভাবেই কিন্তু বর্জ্যগুলো ছোট ছোট গাড়ি কিংবা বড় গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং আজকে যে ঈদ জামাত সেই ঈদ জামাতে অংশ নেওয়ার পর নগরের যিনি মেয়র আছেন ডাক্তার শাহাদাত হোসেন তিনি জানিয়েছেন যে এবার 10,000 টন বর্জ্যের লক্ষ্যমাত্রা সরানোর জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং তার জন্য 160টি ডাম্প ট্রাক সহ 3.5 শতাধিক যানবাহন কিন্তু প্রস্তুত আছে। এবং আমরা যেটি জানি যে সিটি কর্পোরেশন নিয়মিত কর্মী ছাড়াও এবার কোরবানের এই যে বর্জ্য সেই বর্জ্যকে অপসারণের জন্য 4,500-এর মতো কর্মী কিন্তু মাঠে কাজ করবেন, যাদের মধ্যে 3,500 পরিচ্ছন্ন কর্মী আছে এবং বিভিন্ন ধরনের কর্মকর্তা এখানে তদারকি করছেন। মাঠ পর্যায়ে আমরা দেখছি ছোট ছোট গাড়ি কিংবা বড় গাড়িতে করে এগুলো কিন্তু একটি যেই আবর্জনার ভাগার আছে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং চট্টগ্রামের 2টি জোনে ভাগ করে আসলে এই অপসারণের কাজ চলছে, উত্তর এবং দক্ষিণ। এবং আমরা দেখছি যে চট্টগ্রামের এই যে বর্জ্যগুলো এগুলো কিন্তু ছোট ছোট গলি হয়ে মূল সড়ক থেকে তারপরে কিন্তু মূল যে আবর্জনার ভাগার সেখানে যাচ্ছে। এবং এখানে দুটো জিনিস একটু চোখে পড়েছে, সেখানে হচ্ছে চট্টগ্রামে পর্যাপ্ত পরিমাণ ডাস্টবিন না থাকার কারণে অনেকে কিন্তু সড়কের পাশে একদম মূল সড়কের পাশেই আবর্জনাগুলো স্তপ করছেন, যে কারণে যান চলাচলের সমস্যা হচ্ছে, নগরবাসীর চলাচলে দুর্ভোগ দেখা যাচ্ছে। সেটি একটি সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। তবে সিটি কর্পোরেশনের যারা কর্মী আছেন তারা কিন্তু আসছেন এবং ময়লা সংগ্রহ করছেন, কিছুটা বেগ পেতে হচ্ছে এক্ষেত্রে। এবং আমরা দেখছি যে আরেকটি বিষয় যেটি হচ্ছে অনেক জায়গায় যেখানে কোরবানি দেওয়া হয়েছে সেখানে কিন্তু অনেক স্থানে কিন্তু নালা নর্দমা সেভাবে নেই, যে কারণে রক্ত জমাট বেঁধে আছে। এবং যারা সচেতন নাগরিক আছেন তাদের কিন্তু অনেকেই নিজস্ব উপায়ে বা নিজস্ব বন্দোবস্তের মধ্য দিয়ে পানি ছিটিয়ে সেই রক্ত কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন। তবে অনেক জায়গায় আমরা দেখেছি এখনও রক্ত জমাট বেঁধে আছে এবং বিশেষ করে নালা নর্দমায় যে পাইপগুলো আছে, ভেতর দিয়ে যে পাইপগুলো গেছে সেগুলো কিন্তু গরুর যে উচ্ছিষ্ট বা গরুর যে আবর্জনা, পশুর যে আবর্জনা সেগুলো কিন্তু অনেকটাই আটকে আছে, যে কারণে অন্য যে আবর্জনাগুলো আছে সেগুলো চলাচলে এক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এবং যেহেতু অনেক গরুর ভেতরের যে অংশগুলো আছে এখানে আমরা দেখছি যে বট আছে, বটের ভেতরের যেই গোবরগুলো আছে সেগুলো কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা হয়ে দেখা দিচ্ছে, যেখানে নালার যেসব নালায় আসলে পাইপ আছে কিংবা অন্যান্য প্রতিবন্ধকতা আছে সেটি একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। তবে আমরা অধিকাংশ ক্ষেত্রেই দেখেছি যে নগরের যে মূল সড়কগুলো আছে সেগুলো থেকে দ্রুত পর্যায়ে বর্জ্য অপসারণ করা হচ্ছে এবং সিটি কর্পোরেশনের মেয়র বলেছেন যে এই বর্জ্য অপসারণের কাজ কিন্তু 6 থেকে 8 ঘন্টার মধ্যে করা হবে। আমরা দেখেছি সকাল 8টা থেকে শুরু হয়েছে এবং তিনি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন যে বিকেল 5টার মধ্যেই মূলত এই বর্জ্য অপসারণ করার জন্য তিনি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। এবং আমরা দেখেছি যে আসলে এই লক্ষ্যে কিন্তু সিটি কর্পোরেশনের কর্মীরা কিন্তু কাজ করছেন এবং এই কাজ করার জন্য সিটি কর্পোরেশন থেকে আলাদা করে যে কর্মী সেটি কিন্তু আলাদা করে অনেক কর্মী কিন্তু নিয়োগ দেওয়া হয়েছে। এবং এই কাজে সিটি কর্পোরেশন নিয়মিত কর্মীদের পাশাপাশি আমরা দেখছি যে স্থানীয় কিন্তু অনেকেও কিন্তু নেমেছেন মাঠে, যেটি দেখছি যে আসলে যারা স্থানীয় পর্যায়ে গরু জবাই করেছেন কিংবা বাড়ির যারা কর্মী আছেন, বিভিন্ন ভবনের যারা কর্মী আছেন তারাও কিন্তু অংশ নিচ্ছেন। তারাও যারা সচেতন আছেন তারা কিন্তু নিজ উদ্যোগে অনেক আবর্জনা এনে যথাস্থানে ফেলছেন। তবে যেটি বলছিলাম যে আসলে আবর্জনার জন্য যেহেতু চট্টগ্রাম নগরীতে ডাস্টবিন বা ময়লা ফেলার স্থানের সংকট রয়েছে, সেটি একটি সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এবং এই ধরনের বর্জ্যগুলোর কিন্তু যেগুলো চামড়ার বর্জ্য সেগুলো কিন্তু
কিছুটা প্রতিবন্ধকতা হিসেবেও দেখা দিচ্ছে, যেখানে নানা নর্দমায় যেখানে আমরা দেখেছি যে পাইপ আছে কিংবা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে, সেটি একটি সমস্যা তৈরি করছে। এবং চট্টগ্রামের যিনি মেয়র আছেন তিনি আজকে বিকেল 3টায় একটি প্রেস ব্রিফিং করবেন আবর্জনার সরানোর জন্য যেই কার্যক্রম, সেই কার্যক্রমের হালনাগাদ তথ্য তিনি উপস্থাপন করবেন সাংবাদিকদের কাছে, এবং সেই লক্ষ্যে কিন্তু একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে বেলা 3টায়। এবং চট্টগ্রামের এই বর্জ্যের পাশাপাশি যে চামড়াগুলো আছে সেগুলো কিন্তু নেয়ার জন্য ইতিমধ্যে আমরা দেখেছি যারা চামড়া ব্যবসার সাথে সংশ্লিষ্ট আছেন, বিভিন্ন মাদ্রাসার যারা সদস্য আছেন তারা কিন্তু এসে চামড়া সংগ্রহ করছেন। এবং কিছুক্ষণ পর থেকে কিন্তু চট্টগ্রামের আতুরার ডিপোতে যে চামড়ার ট্যানারি আছে সেই ট্যানারি কিন্তু ভরে উঠবে বিভিন্ন পশুর বর্জ্য, এবং পুরো চট্টগ্রাম জুড়ে কিন্তু 9 লাখ পশু এবার কুরবানি দেওয়া হয়েছে। যেই 9 লাখের মধ্যে আমরা দেখেছি যে আসলে অধিকাংশ পশুর বা অধিকাংশ যেই পশু সেটি কিন্তু স্থানীয় যেই বাজার আছে, স্থানীয় যে খামার আছে সেটির পাশাপাশি উত্তরবঙ্গ থেকে প্রচুর পশু এসেছে, সুতরাং পশুর কোনো সংকট ছিল না। এবং আমরা দেখেছি যে চট্টগ্রামের পশুর হাটগুলোর যে বর্জ্য সেগুলো কিন্তু এক ধরনের প্রতিবন্ধকতা আছে, এবং সেগুলো থেকেও কিন্তু বর্জ্য সরানোর জন্য নগরপিতা বা মেয়র নির্দেশনা দিয়েছেন। সেগুলোকে ঘিরেও কিন্তু এখন অনেক আবর্জনা রয়েছে, এবং অনেক গরু যেগুলো কিন্তু সড়কের পাশে কাটা হচ্ছে সেগুলো কিন্তু আমরা দেখেছি যে আসলে এই গরুগুলো ইতিমধ্যেই অনেকে কেটে ফেলেছেন, এবং যেখানে আসলে মৌসুমি কষাই আছে তাদের ক্ষেত্রে কিছুটা সময় লাগছে। তবে অধিকাংশ সড়কে আমরা দেখেছি যারা পেশাদার কষাই ব্যবহার করেছেন তাদের গরু কাটাকাটির কাজ কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। বর্জ্য অপসারণের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফাইসাল করিম। বরিশাল নগরীর বিভিন্ন প্রান্তে এখনো চলছে পশু কোরবানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফেরদৌস সোহাগ। সোহাগ, পশু কোরবানি তো চলছে, বর্জ্য অপসারণ কি এখন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শুরু হয়েছে কিনা জানাবেন? রশন, আপনাকে ধন্যবাদ এবং সবাইকে ঈদ মোবারক। আপনি যে প্রশ্নটি করেছেন, আসলে এখন পর্যন্ত বর্জ্য অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এর কারণ হচ্ছে সিটি কর্পোরেশন থেকে এর আগেই ঘোষণা দেওয়া হয়েছিল যে 2টোর পর থেকে কিন্তু এই কার্যক্রমের আনুষ্ঠানিকভাবে শুরু করা হবে। এখন যে সময়টি বাজে, আসলে এখনও গরু যে কোরবানি করা হয়েছে, পশু কোরবানি করা হয়েছে, তারপর থেকে কিন্তু বর্জ্যের যে একটি ব্যবস্থাপনা, বর্জ্যগুলো কিন্তু একেবারে এখন পর্যন্ত কোনো জায়গায় সুনির্দিষ্টভাবে ফেলাই হয়নি। এর কারণটি হচ্ছে যে এখনও পশু কোরবানির কার্যক্রম কিন্তু চলছে। একটু জানিয়ে রাখি যে এর আগেও সিটি কর্পোরেশনের যিনি বর্তমানের প্রশাসক রয়েছেন, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসন, এবং একই সাথে তিনি বরিশালের কমিশনার, বিভাগীয় কমিশনার, তিনি কিন্তু আমাদেরকে যেটি জানিয়েছেন যে নগরীর যে 30টি ওয়ার্ড রয়েছে, 30টি ওয়ার্ডে 202টি স্পট নির্দিষ্ট করা দেওয়া হয়েছে। সেখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেন কোরবানি দেওয়া হয়, জনসাধারণ কোরবানি করেন, তেমনটি বলা হয়েছে। তো এখন আমরা একটু দেখাবার চেষ্টা করছি বরিশালের একটি ভবনের নিচে কিন্তু পশু কোরবানি করা হচ্ছে। এর একটি কারণ রয়েছে যে নগরীতে কিন্তু প্রচুর জায়গার অভাব রয়েছে, এবং এই অভাবের কারণে কিন্তু অনেকেই দেখা যায় যে গাড়ির গ্যারেজে অথবা বাড়ির পাশে অথবা রাস্তার উপর পশু কোরবানি করে থাকেন। আমরা যেখানে রয়েছি এখন একটি ভবনের নিচতলায়, সেখানে গাড়ির গ্যারেজে পশু কোরবানি করা হয়েছে, এবং এরা কিন্তু বেশ সচেতন রয়েছেন। এদেরকে প্রচুর পানি নিয়ে কিন্তু আমরা যেটা দেখেছি যে রক্তগুলো ধুয়ে ড্রেনে ছেড়েছেন। তো এরপরে এখানকার যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে গরুর যে বর্জ্য রয়েছে এগুলো কিন্তু তারা ছেড়ে দিবেন, এবং এই গরুর বর্জ্য কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় ফেলবেন, এবং সিটি কর্পোরেশনের কর্মীরা যখন আসবে তাদেরকে তাদের হাতে তুলে দেওয়া হবে এবং সেগুলো দিয়ে দেওয়া হবে। একটু জানিয়ে রাখি যে বরিশাল নগরীর 30টি ওয়ার্ড রয়েছে, 30টি ওয়ার্ডে 202টি স্পট নির্ধারণ করে দেওয়া হয়েছে। একটু আগে যেটি আমরা বলেছি যে কোরবানির যে বর্জ্য রয়েছে এগুলো কিন্তু 2টোর দিকে অপারেশনের কাজ শুরু হবে। 10টি ট্রাক, 3টি লোডার, 70 জন ঝাড়ুদার পরিষ্কার কাজে নিয়োজিত থাকবেন। 5000 ব্যাগ কিন্তু নগরীর বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছে, এবং 1000 কেজি ব্লিচিং পাউডার এই কাজে ব্যবহার করা হচ্ছে। তো কোথাও কোথাও ব্লিচিং পাউডার এখন পর্যন্ত পাননি। যেমন আমরা যে জায়গাটিতে রয়েছি, এখানকার যিনি বাড়িওয়ালা রয়েছেন তিনি আমাদেরকে জানালেন যে এখন পর্যন্ত ব্লিচিং পাউডার তারা পাননি। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে যে তারা যদি কেউ ব্লিচিং পাউডার না পেয়ে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু তারা ব্লিচিং পাউডার পৌঁছে দেবে।
প্রচুর ব্লিচিং পাউডার রয়েছে। প্রতিটি কোরবানির পশুর জন্য অথবা খাসির জন্য কিন্তু 250 গ্রাম করে ব্লিচিং পাউডার কিন্তু বরাদ্দ রয়েছে এবং সেই হিসাবে আমরা যে জায়গাটিতে এই মুহূর্তে রয়েছি সেখানে আমরা দেখছি 2টি গরু এবং 2টি খাসি জবাই করা হয়েছে। সেই হিসাবে এখানে 1 কেজি ব্লিচিং পাউডারের প্রয়োজন হবে এবং এটি কিন্তু এটা এখানকার জন্য যথেষ্ট এবং এই ব্লিচিং পাউডার দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ধুয়ে মুছে পরিষ্কার করা হবে, দুর্গন্ধ দূর করা হবে এবং নগরী যাতে আরও পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায়, আগামীকালকে যেন একটি পরিষ্কার পরিচ্ছন্ন নগরী পাওয়া যায় সেই লক্ষ্যে কিন্তু তারা কাজ করবেন। একটু জানিয়ে রাখি যে আমরা এলাকাবাসীর সাথে বিভিন্ন জায়গায় ঘুরেছি এতক্ষণ এবং কথা বলেছি নগরীর বিভিন্ন প্রান্তে। তাদের পক্ষ থেকে যেটাই বলা হয়েছে, যারা খোঁজ খবর নিয়ে নগরীর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন তার বাণী কিন্তু তারা শুনেছেন। তিনি চাচ্ছেন সুন্দর সুষ্ঠু একটি শহর উপহার দিতে আগামীকালকে। তো সেই লক্ষ্যে কিন্তু 2টোর পর থেকে কিন্তু এই কার্যক্রম শুরু হবে, বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নকরণের এই কার্যক্রম। আমরা যেটি জানতে পেরেছি যে নগরীর সদরঘাট স্কুল থেকে প্রতি বছরের মতো এবারও সেই কার্যক্রমের একটি আনুষ্ঠানিক উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে। যদি বৃষ্টি না থাকে তাহলে হয়তো সেখান থেকে আজকেও কার্যক্রমটি শুরু করা হতে পারে, এমনটি জানিয়েছে নগরীর সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্ন কর্মকর্তা রয়েছেন তারা। সিটি কর্পোরেশনের প্রশাসক কিন্তু আমাদেরকে একটা জিনিস বলেছেন যে বরিশালের এই পরিচ্ছন্নতা কার্যক্রমের জন্য যদি আরও ট্রাক প্রয়োজন হয়, আরও জনবল প্রয়োজন হয়, সেটি কিন্তু তাদের রেডি রয়েছে। যে কোনো প্রয়োজনে তাদেরকে জানানো হলে কিন্তু তারা সেইভাবে ব্যবস্থা নেবেন। একটু জানিয়ে রাখি যে সিটি কর্পোরেশনের কর্মীদেরকে আমরা কিন্তু স্ট্যান্ড বাই দেখেছি, তারা রেডি রয়েছেন। দুপুর 2টার পর থেকেই তারা কার্যক্রম শুরু করবেন। তবে বরিশাল নগরী যতটুকু রয়েছে তাতে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা এবং যিনি সিও রয়েছেন তিনি এবং প্রশাসক তারা ধারণা করছেন যে দুপুর 2টার পর থেকে শুরু করলে এই কার্যক্রম কিন্তু আসলে সন্ধ্যার আগেই শেষ করা সম্ভব হবে, এটি তারা মনে করছেন। বরিশাল নগরীর যে আয়তন রয়েছে তাতে তার মধ্যে যতগুলো কোরবানির পশু জবাই করা হয়েছে এর একটি ধারণা তিনি আমাদেরকে দিয়েছেন। গতকালকে জুমার নামাজের পরে নগরীর বিভিন্ন 30টি ওয়ার্ডে যে মসজিদগুলো রয়েছে যেখানে জুমার নামাজ হয়ে থাকে সেখানে একটি করে খাতা দেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে একটি জরিপ চালানো হচ্ছে যে কতগুলো কোরবানির পশু আজকে কোরবানি করা হবে। সেই লক্ষ্যে যারা কোরবানি করবেন তাদেরকে অনুরোধ জানানো হয়েছিল যেন তাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার লিপিবদ্ধ করা হয়। সেই হিসেবে একটি তথ্য তাদের কাছ থেকে জানা গেছে। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে যে 30টি প্রায় 5000-এর মতো কোরবানির পশু হয়তো কোরবানি করা হতে পারে। সেই ধারণা থেকে কিন্তু জানানো হয়েছে যে এই যদি 5000টি কোরবানির পশু কোরবানি করা হয় তাহলে যে পরিমাণ ব্লিচিং পাউডার তাদের দরকার হবে সেই পরিমাণ ব্লিচিং পাউডার তাদের কাছে মজুদ রয়েছে এবং একই সাথে কিন্তু ব্লিচিং পাউডার ছাড়া যতগুলো ব্যাগ দরকার ততগুলো ব্যাগ রয়েছে। আশা করা হচ্ছে, ধারণা করা হচ্ছে যে সন্ধ্যার আগে সিটি কর্পোরেশনের যে মেয়র বা প্রশাসক যে ঘোষণাটা দিয়েছেন সন্ধ্যার আগে পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম শেষ করা সেটি সম্ভব হবে। এতটুকু ছিল কোরবানির পশু জবাইকরণ এবং বর্জ্য কার্যক্রমের সবশেষ খবর। বরিশালে পশু কোরবানি এবং বর্জ্য অপসারণের সবশেষ খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মী ফেরদৌস সোহাগ। কোরবানির পর বর্জ্য অপসারণ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী, কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ সাইফুল্লাহ। খালেদ, কুমিল্লায় কি বর্জ্য অপসারণ শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। রোশন, পবিত্র ঈদের নামাজ শেষে মানুষজনের মধ্যে কিন্তু কোরবানির যে কার্যক্রম দেয়া সেগুলো কিন্তু শুরু হয়েছে। কোরবানি চলছে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাগুলোতে এবং কোরবানির সাথে সাথে কিন্তু বর্জ্য অপসারণের জন্য সিটি কর্পোরেশন থেকে এই নিয়ে যত যাবতীয় কার্যক্রম তারা শুরু করবেন। আমি কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার রানীর দিঘির পাড় এলাকায় আছে। এখানে প্রায় 20 থেকে 25টি পশু কোরবানি হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন যারা পশু কোরবানি দিয়েছেন তারা নিজেরাই কিন্তু বর্জ্যের নানা রকম ব্যবস্থাপনা নিয়েছেন। ব্যাগের মধ্যে তারা পশুর বর্জ্যগুলো রাখছেন এবং তারা এখান থেকে সিটি কর্পোরেশন সেই ব্যাগগুলো কিন্তু তুলে নিয়ে যাবে। তো এইভাবেই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 25,000 ব্যাগ দেওয়া হয়েছে এবং সাথে 500 গ্রাম করে ব্লিচিং পাউডার দিয়েছেন
প্রত্যেকজন যারা পশু কোরবানি দিয়েছেন প্রত্যেকের পাশেই এটি পৌঁছে গিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন সিটি কর্পোরেশন থেকে, এবং 12 ঘন্টা থেকে 15 ঘন্টার মধ্যে তারা সম্পূর্ণভাবে বর্জ্য পরিশোধনের কাজ শেষ করবেন, এটি আমাদেরকে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী। তো এখন পশু কোরবানি এবং পশু কোরবানির পর এই যে বর্জ্য রাস্তার উপর ফেলে রেখে মানুষজন কিন্তু কাজ করছেন, তো সেটি কিন্তু আজকে সারা দিনের মধ্যেই সেগুলো তুলে নেওয়া হবে এবং সেই বিষয়ে বলা হয়েছে, আহ্বান করা হয়েছে ঈদের প্রতিটি জামাত থেকেই কিন্তু ইমামগণ এবং প্রশাসনিক কর্মকর্তাগণ কিন্তু এই কথাটুকুই বলছেন যে যেহেতু এই নগরী আমাদের, যেহেতু এই শহর আমাদের, প্রত্যেকেই যেন নিজ দায়িত্বে তাদের পশুর বর্জ্যগুলো অপসারণে তৎপর হন। এবং আমরা দেখতে পাচ্ছি যে রক্ত রাস্তার উপর যে পশু কোরবানি দেওয়া হচ্ছে, সে যে রক্ত রাস্তায় পড়েছিল সেগুলো কিন্তু অনেকেই যারা সচেতন মানুষ তারা কিন্তু সেগুলো পানি দিয়ে পরিষ্কার করছেন এবং অনেকে ব্যাগের মধ্যেও রেখেছেন পশুর বর্জ্যগুলো, এবং সিটি কর্পোরেশনের কর্মীরা কিছুক্ষণের মধ্যেই সেগুলো তুলে নিয়ে যাবেন। তো যেহেতু কোরবানির কার্যক্রম চলছে, সেগুলো স্বাভাবিকভাবেই ধারাবাহিকভাবেই কিন্তু এগুলো এখান থেকে তুলে নিয়ে যাওয়া হবে। এবং আমরা মানুষজনের মধ্যে খুব ব্যস্ততা দেখছি পশু কোরবানির পর যে পশুর প্রক্রিয়া করা সেগুলো নিয়ে কিন্তু কাজ করছেন, চামড়া তুলে নিচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যে সেই চামড়াগুলো কিন্তু প্রক্রিয়া সংরক্ষণের জন্য এখান থেকে নিয়ে যাওয়া হবে। কুমিল্লা পুরো জেলায় 16টি উপজেলায় প্রায় 2,27,000 পশুর কোরবানির চাহিদা ছিল এবং সেই কোরবানি সম্পন্ন হয়েছে সকাল থেকে। তো এই কোরবানির পর কিন্তু এই বিশাল চামড়া যেন কোনোভাবেই অবৈধভাবে পাচার না হয়, সেজন্য বিজিবি জানিয়েছে যে তারা সচেতন রয়েছেন এবং দেশের এই মূল্যবান সম্পদ তারা যেন বাইরে পাচার না হতে পারে সেজন্য সক্রিয় তাদের অবস্থান রয়েছে। এবং এই বিষয়ে জেলা প্রশাসন থেকেও চামড়াকে প্রক্রিয়াজাত করার জন্য লবণ দেয়া হয়েছে সেই যারা চামড়া সংরক্ষণ করছেন। তো এসবগুলোই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে এবং সিটি কর্পোরেশনের প্রায় 400 শতাধিক কর্মী আজকে সারাদিন রাতের মধ্যে শেষ করার চেষ্টা করবেন যেন সিটি কর্পোরেশনের যে সব এলাকাতে পশু কোরবানি হয়েছে সেই বর্জ্য যেন পরিবেশকে দূষিত না করে। আসলে মানুষের গুরুত্বপূর্ণ এই স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিতে যেন কেউ অবহেলা না করে সে বিষয়ে কিন্তু জেলা প্রশাসক ঈদের নামাজে কিন্তু আহ্বান করেছিলেন এবং সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা তিনিও বলেছেন যেন মানুষজন যেন সবাই সহযোগিতা করেন, কারণ পশুর বর্জ্য থেকে যে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে সেটি কিন্তু সবার জন্যই হুমকি হতে পারে সে, এবং পরিবেশেরও যেন পরিবেশ যেন ঠিক থাকে, পরিবেশ যেন ভালো রাখেন সেজন্য সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। এবং মানুষজন যদি অসচেতন হয় তাহলে আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে অনেকে পশু কোরবানি করে রাস্তার পাশে কিন্তু পশুর বর্জ্য ফেলে রেখে চলে যান এবং রক্তগুলো জমাটবদ্ধ হয়ে কিন্তু সেগুলো রাস্তার পাশে পড়ে থাকে, যেগুলো থেকে কিন্তু নানা রকম রোগ জীবাণু ছড়ায় এবং স্বাস্থ্য ঝুঁকির কারণ তৈরি হতে পারে। তো এই ব্যাপারে সবাইকেই আসলে সচেতন হতে হবে যে সিটি কর্পোরেশনের কর্মীরা যে যখন তারা বের হবেন তারা যতটুকু সম্ভব তারা কাজ করবেন এবং পাশাপাশি যারা কোরবানি দিয়েছেন তারা যদি সচেতন না হন তাহলে কিন্তু বর্জ্য অপসারণের যেই বিষয়টি সেটি কিন্তু সফল হবে না। এবং আমরা অতীতে দেখেছি যে 1 থেকে 2 দিন পর্যন্ত কিন্তু বর্জ্য রাস্তার পাশে ডাস্টবিন কিংবা রাস্তার পাশেই যেখানে কোরবানি হয়েছিল সেখানেই পড়ে থাকতে দেখেছি এবং যেগুলোর কারণে কিন্তু দুর্গন্ধ ছড়ায় এবং মানুষজনের মধ্যে একটা বিরক্তিকর ভাব আসে, যারা চলাফেরা করে তারাও কিন্তু বিরক্ত হন এবং এই আসলে এই বিষয়টিতে যারা কোরবানি দেয় তাদের অনেকেরই অবহেলা কারণেই কিন্তু এইরকম পরিস্থিতিগুলো তৈরি হয়। তো যেহেতু এই শহরে সবাই চলাফেরা করেন, বসবাস করেন, সবাইকে এক্ষেত্রে উদ্যোগী হতে হবে এবং এ ব্যাপারে সবাইকেই সচেতন হতে হবে। তো এই বিষয়টিতেই আসলে সবার সহযোগিতা চেয়েছেন, সবাই প্রত্যাশা করছেন যে সবাই মিলেই শহরকে সুন্দর রাখতে বর্জ্য অপসারণে সহযোগিতা করবেন। রওশন, বর্জ্য অপসারণের সবশেষ খবর জানাতে আমাদের সাথে কুমিল্লা থেকে যুক্ত ছিলেন সহকর্মী খালিদ সাইফুল্লাহ। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি, শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। ঈদুল আজহার জামাতে অংশ নিতে
বর্জ্য ব্যবস্থাপনার আরো বিস্তারিত খবর জানতে চাই। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, বর্জ্য ব্যবস্থাপনা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা কাজ শুরু করে দিয়েছেন, তবে যতজন নিয়োগ দেওয়া হয়েছে এই কাজে সেটা যথেষ্ট কিনা পুরো চট্টগ্রামের জন্য? রওশন, আমরা দেখছি সকাল 8টা থেকে বর্জ্য অপসারণের কাজ শুরু হয়েছে। বিশেষ করে যে অলিগলির বর্জ্যগুলো আছে সেগুলো কিন্তু মূল সড়কে এনে রাখছেন স্থানীয়রা এবং সিটি কর্পোরেশনের কর্মীরাও আছেন। সেই মূল সড়ক থেকে কিন্তু আমরা দেখছি যে এভাবেই কিন্তু বর্জ্যগুলো ছোট ছোট গাড়ি কিংবা বড় গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এবং আজকে যে ঈদ জামাত, সেই ঈদ জামাতে অংশ নেওয়ার পর নগরের যিনি মেয়র আছেন ডাক্তার শাহাদাত হোসেন, তিনি জানিয়েছেন যে এবার 10,000 টন বর্জ্যের লক্ষ্যমাত্রা সরানোর জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং তার জন্য 107টি ডাম্প ট্রাক সহ 3.5 শতাধিক যানবাহন কিন্তু প্রস্তুত আছে। এবং আমরা যেটি জানি যে সিটি কর্পোরেশন নিয়মিত কর্মী ছাড়াও এবার কোরবানের এই যে বর্জ্য, সেই বর্জ্যকে অপসারণের জন্য রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি শেষে এরই মধ্যে শুরু হয়েছে বর্জ্য অপসারণ। এই মুহূর্তে রাজশাহীর কোর্ট স্টেশন এলাকাতে আছেন সহকর্মী রাকিবুল হাসান এবং ময়মনসিংহ থেকে আছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। শুরুতেই রাকিবুল, আপনার কাছে জানতে চাই বর্জ্য অপসারণ কি শুরু হয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি কি দেখছেন? রওশন, ঈদের নামাজের পরপরই আসলে রাজশাহী নগরবাসী তারা কোরবানি করেছেন এবং পরবর্তী সময়ে যে বর্জ্যগুলো হয়েছে সেগুলো আমরা দেখেছি পাড়া মহল্লার বিভিন্ন রাস্তায় স্তূপ আকারে রাখা হয়েছে। পরবর্তীতে তারা কিন্তু সেগুলো কখনো কখনো এই যে সেকেন্ডারি ডাস্টবিনগুলো রয়েছে সেখানে এনে ফেলছেন। এখানে তীব্র আসলে গন্ধ এবং বাতাসে যে পরিমাণ আসলে পচা গন্ধ বেরোচ্ছে, এখানে আসলে রাজশাহী সিটি কর্পোরেশনের যে সেকেন্ডারি ডাস্টবিনগুলো রয়েছে সেগুলো আমরা কয়েকদিন থেকে দেখছিলাম যেই ভাগাড়টি রয়েছে সেখানে আসলে কোরবানির হাট বসে, অর্থাৎ সিটি হাট এলাকা, সেখানে আসলে এই হাট থাকার কারণে এই আবর্জনাগুলো অপসারণ করা হয়নি। এইখানে কোরবানির বর্জ্য তার মধ্যেই আসলে নিয়ে এসে ফেলছেন স্থানীয় যারা কোরবানি করেছেন তারা, এবং এতে আসলে তীব্র দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে। এবং এখন পর্যন্ত কিন্তু আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের কোনো কর্মীকে এখানে আসলে লক্ষ্য করছি না এবং কোনো ধরনের গাড়ি কিন্তু নেই। যদিও আসলে সিটি কর্পোরেশন বলেছে আজকে রাত্রি 12টার মধ্যে আসলে তাদের যে বর্জ্যগুলো উৎপাদন হবে সেগুলো আসলে অপসারণ করবেন তারা। কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি জায়গায়, বিশেষ করে রাজশাহী কোর্ট এলাকায়, শ্রীরামপুরে যে ভাগাড়টি রয়েছে বা ওখানে যে সেকেন্ডারি ডাস্টবিন রয়েছে সেখানেও কিন্তু একইভাবে আমরা দেখে আসলাম রওশন যে এইভাবে কিন্তু আগের যে বর্জ্য সেগুলোই আসলে পড়ে আছে। নতুন করে যে বর্জ্য তৈরি হচ্ছে সেইটি যদি এখানে এসে ফেলা শুরু করে আসলে নগরবাসীরা, তাহলে এই যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ সড়কটি সেটি ইতোমধ্যে আমরা দেখছি যে প্রায় মাঝামাঝি চলে এসেছে এখানকার বর্জ্যগুলো, এবং পরবর্তীতে কোরবানির বর্জ্য যদি আবার আসলে এখানে ফেলা হয় তাহলে আরও বেশি আসলে ভরে উঠবে জায়গাটি এবং এই দিক দিয়ে চলাচল খুবই কঠিন হয়ে যাবে নগরবাসীর জন্য। তো এখন পর্যন্ত সিটি কর্পোরেশন আসলে যেই তথ্যগুলো দিয়েছিল যে প্রায় তাদের 450 কর্মী রয়েছে এবং সেগুলো তারা এই কাজগুলো শুরু করবে দুপুরের পর থেকে, এবং তারা যে প্রাথমিকভাবে পাড়া মহল্লা থেকে যে বর্জ্যগুলো সংগ্রহ করবে পরবর্তীতে এখানে ফেলবে সেটা আমরা পাড়া মহল্লা থেকে সংগ্রহ শুরু করে দেখেছি এবং 1-2 করে আসলে এখানে এই বর্জ্যগুলো ফেলছেন। তো সেই জায়গা থেকে আসলে এখানকার স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন যত দ্রুত আসলে এই বর্জ্যগুলো অপসারিত হয় ততই আসলে তাদের জন্য স্বস্তিদায়ক হবে। তবে যেই পরিমাণ এখানে বর্জ্য ফেলা হচ্ছে এবং আগের যে পরিমাণ বর্জ্য আছে সেটি আসলে 12টার মধ্যে আসলে অপসারণ করা সম্ভব হবে কিনা সেটি নিয়ে আসলে স্থানীয়দের মধ্যে একরকম শঙ্কা রয়েছে। যদিও রাজশাহী সিটি কর্পোরেশন বলছে যে তাদের যে 30টি ওয়ার্ড রয়েছে সেই 30টি ওয়ার্ডে তারা একেবারে পাড়া মহল্লা পর্যায়ে তাদের কর্মী ঠিক রেখেছেন, সেখানে ভ্যান গাড়ি করে সেই ময়লাগুলো সংগ্রহ করা হচ্ছে এবং পরবর্তী সময়ে সেগুলো এখানে সেকেন্ডারি ডাস্টবিনের মতো এই যে জায়গাগুলো সেখানে ফেলবে এবং দুপুরের পর থেকে এখানে প্রায় 1 থেকে 150 যে ডাম্পিং ট্রাকগুলো রয়েছে তারা এগুলো সংগ্রহ করবে। সংগ্রহ করার পরে একেবারে মূল যে শহর প্রান্তে নওদাপাড়া এলাকায় যেই ভাগাটি রয়েছে সেখানে আসলে অপসারণ করা হবে এগুলো। সেই জায়গা থেকে আসলে পূর্ব যে অভিজ্ঞতা বলে রাজশাহীকে পরিচ্ছন্ন শহর বলা হয় সেই জায়গা থেকে এবং যেই সিটি কর্পোরেশনের যে কার্যক্রমে আমরা এর আগে দেখেছি তাতে করে আসলে খুব দ্রুতই আসলে অপসারণ হয়ে যায়। তবে বাস্তবতা এবং আমরা যেটি আসলে এখানে
এখানে লক্ষ্য করছি সেটি হচ্ছে এখনো আগের যে ময়লা আবর্জনা সেগুলোই আছে, যেগুলো অপসারণ করা হয়নি। এর সাথে আরও যুক্ত হবে যে ময়লাগুলো, সেগুলো কখন নাগাদ অপসারণ হবে সেটি নিয়ে আসলে স্থানীয়দের মধ্যে একটি শঙ্কা রয়েছে। এবং তাদের যে আসলে সিটি কর্পোরেশনের যেই পরিমাণ আসলে প্রতিশ্রুতি বা যেইভাবে কাজ করবে বলা হচ্ছে, তাতে করে আসলে নির্ধারিত সময়ের থেকেও আরও বেশি সময় ব্যয় হবে বলে স্থানীয়রা ধারণা করছেন। এবং রওশন, আপনাকে বলে রাখি যে রাজশাহী সিটি কর্পোরেশনের 30টি ওয়ার্ডে 72.72 বর্গ কিলোমিটারের এই শহরটিতে প্রত্যেক দিনই যে পরিমাণ আসলে বর্জ্য হয় প্রায় 1500 থেকে 1200 টন, সেই 1200 টনের সাথে আরও কিন্তু 1 থেকে 150 টন নতুন বর্জ্য যুক্ত হবে। এবং সেগুলো যদি খুব দ্রুত অপসারণ না করা হয় তাহলে কিন্তু আসলে সিটি কর্পোরেশন যেই প্রতিশ্রুতি দিয়েছে বা সিটি কর্পোরেশন যে ঘোষণাটি দিচ্ছে যে রাত্রি 12টার মধ্যে আসলে এই আবর্জনাগুলো বা বর্জ্যগুলো অপসারণ করে নেবেন তারা, সেটি আসলে খুব একটা বেশি সম্ভব হবে না মনে হচ্ছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি পাড়া মহল্লা পর্যায়ে কিন্তু ওয়ার্ডে যেই সমস্ত পরিচ্ছন্ন কর্মীরা রয়েছে তারা বর্জ্যগুলো আসলে এখানে নিয়ে আসছেন এবং ডাম্পিং করছেন। তো রওশন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে এবার একটু ময়মনসিংহের খবর জানতে চাই। ইমতিয়াজ, আপনার পেছনে দেখছি যে পশু কোরবানির কার্যক্রম এখনো চলমান রয়েছে, সেক্ষেত্রে বর্জ্য অপসারণের কাজ কি শুরু হয়েছে কিনা এবং নির্ধারিত সময়ের মধ্যে কি বর্জ্য অপসারণ সম্ভব হবে কিনা, কি বলছে কর্তৃপক্ষ? রওশন, মূলত সকাল 9টা থেকে নগরীর 33টি ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে আসলে যেটা আগেও বলেছিলাম যে ময়মনসিংহে কোরবানি করার মতো নির্দিষ্ট কোনো যেহেতু স্থান নেই, সুতরাং যার যার বাসাবাড়ির সামনে কিংবা বিভিন্ন রাস্তাঘাটে যে যেখানে পারছে আসলে সেখানেই কিন্তু কোরবানি করছে এবং সেই কোরবানি পশু মাংস কাটাকাটির কাজ করছে। আমরা নগরীর বিভিন্ন স্পট ঘুরে দেখছি সকাল থেকে। এখন এই মুহূর্তে রয়েছে চরপাড়া এলাকা এবং এটি বিশেষ করে যেহেতু সমাজ ভিত্তিক এই কোরবানিগুলো হয়, এই এলাকা এটি অন্যতম একটা বড় সমাজ। এইখানে প্রায় আপনার 150 থেকে 200 পশু কোরবানি হয় এবং সেগুলোরই কাজ কিন্তু একেবারে চলছে, কাটাকাটি এবং অনেকটা শেষের দিকে। তবে যে অব্যবস্থাপনাটা এবার দেখছি বিভিন্ন জায়গায়, যে সেটি হলো যে পানির একটা পর্যাপ্ত ব্যবস্থা না থাকার, যে রক্তগুলো মাটিতে পড়েছে সেগুলো সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার একটা ব্যবস্থা না থাকার কারণে কিন্তু বর্জ্যগুলো জমে যাচ্ছে। এবং পাশাপাশি যে অন্যান্য যে বর্জ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এই যে চরপাড়ার যে খাল রয়েছে সেখানে খালে ফেলে দেওয়া হচ্ছে। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বিভিন্ন ব্যাগ ব্লিচিং পাউডার দিয়ে যাবেন, কিন্তু সব জায়গাগুলোতে কিন্তু এই ধরনের সুযোগ সুবিধাগুলো আমরা দেখতে পাচ্ছি না। কিছু কিছু জায়গায় কিন্তু এখন পর্যন্ত ব্যাগ ব্লিচিং পাউডার সেগুলো কিন্তু পৌঁছাচ্ছে না। সুতরাং যার যার বর্জ্য ব্যবস্থাপনা নিজেদের মতো করে পরিষ্কার করছে এবং যার জন্য বিভিন্ন খাল থেকে শুরু করে বিভিন্ন জায়গা কিন্তু আসলে অপরিচ্ছন্ন হচ্ছে। এবং যেটা সিটি কর্পোরেশন আমাদেরকে বলেছে 12 ঘন্টার মধ্যে তারা সিটি কর্পোরেশনের যত কোরবানির বর্জ্য রয়েছে সেগুলো তারা অপসারণ করবে, যার জন্য 1200 পরিচ্ছন্নতা কর্মী কিন্তু তারা মাঠে নামিয়েছেন। এবং এই কর্মীরা কয়েকটি স্পটে আমরা দেখেছি তারা কয়েকটি জায়গায় কিন্তু ব্যাগ ব্লিচিং পাউডার নিয়ে গেছেন এবং সেগুলো সেখানে অনেকেই সেগুলো সেখানে রাখছেন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আসলে একটা অব্যবস্থাপনা দেখছি। আসলে ওই বর্জ্য ব্যাগের জন্য কিংবা সিটি কর্পোরেশনের গাড়ি কখন আসবে সেটি আসলে অনেকটাই যেহেতু নিশ্চিত না কখন আসবে, সুতরাং সেই ভরসায় না থেকে যে যার মতো করে আসলে সেগুলো পরিষ্কারের ব্যবস্থা করে নিচ্ছে। এবং গত বছরও আমরা আসলে দেখেছিলাম যে সময়টা সিটি কর্পোরেশন বেঁধে দিয়েছিল বর্জ্য অপসারণের জন্য, সেই সময়ের মধ্যে কিন্তু বর্জ্য অপসারণ তারা করতে পারেনি। পরের দিন পর্যন্ত সকাল পর্যন্ত হয়েছে। আমরা সকালে দিকে সার্কিট হাউস মাঠ সংলগ্ন যে গরুর হাটটি ছিল সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর দেখি যে বর্জ্যগুলো এখনো স্তূপ আকারে আছে, সেগুলো এখনো সরানোর ব্যবস্থা করা হয়নি। তবে যেটা আমরা এই বিষয়টি নিয়ে জানতে চেয়েছিলাম তখন তারা যেটা জানিয়েছেন যে তারা আসলে 12 ঘন্টার মধ্যে সেই সকল বর্জ্যগুলো তার অপসারণের ব্যবস্থা করবেন। যেহেতু 33টি বড় একটি শহর এবং শহরের বিভিন্ন অলিগলিতে আসলে এই কোরবানি পশু এবার কিন্তু
জবাই করা হয়েছে, কোরবানি করা হয়েছে, যার জন্য কিন্তু লোকবলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেকেই আছেন এখানে এই কোরবানির পশু কাটাকাটি থেকে শুরু করে এই কর্মযজ্ঞের সাথে কিন্তু শুধু নিজেরাই নয়, পাশাপাশি কিন্তু অনেক গ্রাম থেকে লোকেরা এসে দৈনিক মজুরি ভিত্তিতে কিন্তু এই কাজগুলো করে দিচ্ছেন। এবং এবছর কিন্তু 2 লক্ষর মতো গরু পশু কিন্তু এবার কোরবানি হয়েছে, যেখানেও পানি সম্পদ অফিস বলছে যে আরো 50,000 পশু উদ্বৃত্ত কিন্তু এবার থাকবে। সুতরাং একটা বড় অংশের কিন্তু পশু কিন্তু কোরবানি হয়েছে এবং জেলায় এবার আমরা দেখতে পেরেছি যে হাটগুলোতে যে কোরবানি পশুর যে দাম সেগুলো একটু কম যাওয়ার কারণে আমরা দেখতে পেরেছি যে এবার কোরবানির পশুর সংখ্যাটাও কিন্তু বেড়েছে। তবে দিন শেষে সাধারণ মানুষ যেটা বলছেন যে সিটি কর্পোরেশনের আরও নজরদারি বাড়াতে হবে এবং বিভিন্ন যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলো থেকে জায়গাগুলো থেকে দ্রুত বর্জ্যগুলো অপসারণ করতে হবে। সব মিলিয়ে এই ছিল এখনকার মতো ময়মনসিংহ থেকে কোরবানির পশু বর্জ্য অপসারণের সবশেষ খবর আমার কাছে। রওশন, ময়মনসিংহ থেকে এবার একটু খুলনার পরিস্থিতি জানতে চাই। রামিম, বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক পরিস্থিতি কি দেখছেন, আর শুরু হয়েছে কিনা বর্জ্য ব্যবস্থাপনার সব জায়গায় অপসারণ কার্যক্রম? রওশন, খুলনাতে কিন্তু কোরবানির যে বর্জ্য অপসারণের যে কার্যক্রম সেটি কিন্তু এখনো পর্যন্ত শুরু হয়নি। আমরা যতদূর জানতে পেরেছি যে সিটি কর্পোরেশনের যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন তারা বেলা 12টার পর থেকে কিন্তু কাজে নামবেন। আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তার সাথে, তিনি যেটি বললেন যে মূলত কিন্তু সিটি কর্পোরেশনের আওতাধীন যে 31টি ওয়ার্ড রয়েছে, 31টি ওয়ার্ডের যে বর্জ্য হবে কোরবানি, সেই বর্জ্য কিন্তু তারা বেলা 12টার পর থেকে অপসারণের কার্যক্রম শুরু করবেন এবং তার পরবর্তী যে 12 ঘন্টা রয়েছে 12 ঘন্টার মধ্যে কিন্তু তারা পুরো শহরকে পরিচ্ছন্নতার আওতায় আনবেন বলে তারা জানিয়েছেন। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে এখানকার যে প্রাথমিক ডাম্পিং পয়েন্ট বলা হয় এই জায়গাটিকে, এবং এখানে কিন্তু মূলত নগরীর যে অলিগলিতে যে বর্জ্যগুলো হয়ে থাকে সেই বর্জ্যগুলো এনে কিন্তু তারা এই জায়গাটিতে ফেলবেন এবং অনেকেই কিন্তু নিজ উদ্যোগে ফেলছেন। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে কোরবানির যে বর্জ্য বিভিন্ন জায়গা থেকে আশপাশের যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু নিজেদের উদ্যোগেই কিন্তু তারা এখানে এসে ময়লাগুলো ফেলে তারপর চলে যাচ্ছেন। এখানে এই ডাম্পিং পয়েন্ট থেকে কিন্তু মূলত শহরের বাইরে যে মূল ডাম্পিং পয়েন্ট সেখানে কিন্তু সব বর্জ্য অপসারণের পরে কিন্তু সেখানে ফেলে দেওয়া হবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা যেটি বলছেন যে মূলত আগামী দুপুর 12টা থেকে আগামী 12 ঘন্টার মধ্যেই কিন্তু নগরীর যেসব জায়গাতে আবর্জনা থাকবে এবং এই কোরবানির বর্জ্য থাকবে সেই সব জায়গা থেকে বর্জ্য অপসারণ করা হবে এবং তাদের যে নিজস্ব যানবাহনগুলো রয়েছে এই বর্জ্য পরিবহনের জন্য সেই যানবাহনগুলোতে নিয়ে কিন্তু তারা একেবারেই শহরের বাইরে যে ডাম্পিং পয়েন্ট রয়েছে সেখানে কিন্তু তারা ফেলবেন। এখনো পর্যন্ত কিন্তু আমরা দেখিনি যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু কেউই এখনো পর্যন্ত বাইরে বের হননি। তারা বেলা 12টার পর থেকে কিন্তু কার্যক্রম শুরু করবেন। আমরা দেখেছি সকাল 7:30টার পরেই কিন্তু ঈদের যে জামাত শেষ হওয়ার পরেই কিন্তু তারা সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু কোরবানির যে কার্যক্রম সেটি শুরু করেছেন এবং যেহেতু শহরের মধ্যে কিন্তু জায়গা অনেকটাই কম রয়েছে, ঘন ঘন ভবন রয়েছে এখানে, যার ফলে কিন্তু ফাঁকা জায়গা কম এবং কোরবানির যে জায়গাগুলো সেটি কিন্তু অনেক কম রয়েছে, যার ফলে রাস্তার উপরে বা একেবারে বাড়ির সামনেই কিন্তু কোরবানির পশু জবাই থেকে শুরু করে কোরবানির যে মাংস কাটা সব কিছুই কিন্তু সবাই রাস্তার উপরে দাঁড়িয়ে করছে এখানকার যারা সাধারণ মানুষ রয়েছেন তারা। এখানে আমরা সকাল থেকে কিন্তু সে একই চিত্র দেখছি। এখনো পর্যন্ত কিন্তু কোরবানির যে পশুর মাংস যে কাটার কার্যক্রম, কোরবানির কার্যক্রম সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে এবং আমরা দেখেছি যে রাস্তার পাশে কোরবানি শেষে বিভিন্ন জায়গাতে কিন্তু বর্জ্য ফেলে রাখা হয়েছে এবং এই বর্জ্যগুলো কিন্তু বেলা 12টার পর থেকে অপসারণের কার্যক্রম শুরু করবে সিটি কর্পোরেশন। তো সব মিলিয়ে রওশন, এই ছিল আমার কাছে খুলনা থেকে বর্জ্য অপসারণের সবশেষ খবর। খুলনার বর্জ্য অপসারণের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।